মানে আমার নাম সঞ্জয় লীলা ভান্সালী লাইট নয় প্রথমত, নাম্বার ওয়ান। হ্যাঁ, আই এম আ হিন্দি ফিল্ম মেকার, আমাকে বলা হয় বলিউড ফিল্ম মেকার। আমি বহিরাগত, আমার ইন্সপিরেশন ইজ দ্য সোল অফ বেঙ্গল। এই টেরিটরিটা কেন বানানো হবে? তুমি এখন বলো যে লবিবাজি, তার তো লবিবাজি আছেই। আমার মনে হয় না যে দেব লবিবাজি করে, আমাকে কেউ এখানে সাপোর্ট করেনি। আমি সবার কাছে গেছি। সত্যি কি এখানে মুশকিল কাজ করা? সত্যি কি নতুনদের সুযোগ দেওয়া হয় না? হয় না। আমার প্রতি রেগে থাকার কারণটা আমি সত্যি জানি না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। সোশ্যাল মিডিয়া একটা বড় অদ্ভুত জায়গা। ছবি ভালো হলেও তার অনেক পুঙ্খানুপুঙ্খ জিনিসপত্র বার করে, ঠিক জামাটা এখানে নয়, এইটা দেখা গেছে, এইটা নিয়ে একটা শোরগোল পড়ে যায়, এবং পরিচালক নতুন হলেও একটা শোরগোল পড়ে যায়, এবং তার সঙ্গে আরেকজন পরিচালকের নাম জুড়ে তাকে ঠিক কদর্য বলবো না, ঠিক একটুখানি টিপ্পনি কেটে, যেটা বাঙালিদের মধ্যে আছে একটু টিপ্পনি কাটা, তো সেটা নিয়ে বলা হয় আর কি, পরিচালকের সঙ্গে নাম জুড়ে যায়। তেমনই এক পরিচালক আমার সঙ্গে বসে রয়েছেন, তার নাম আপাতত সোশ্যাল মিডিয়ায় নাম হচ্ছে সঞ্জয় লীলা ভান্সালী লাইট। আমি পরিচয় করে দিচ্ছি। আমার লাইট, এটা কি কফি ব্র্যান্ড নাকি? তো সঞ্জয় লীলা ভান্সালী লাইট, বা এটা বলা হচ্ছে যে সঞ্জয় লীলা ভান্সালী একটা ছোট্ট সংস্করণ হতে চেষ্টা করেছে, সঞ্জয় লীলা ভান্সালী পারেনি। বাপরে, ঠিক। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আজকে জানি না কেন এটাই বলে দিই, আমাদের সঙ্গে রয়েছে রামকমল মুখোপাধ্যায়। হ্যাঁ, আমার নাম সঞ্জয় লীলা ভান্সালী লাইট নয় প্রথমত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা পুরোপুরি কাকতালীয় যে আজকে সঞ্জয় লীলা ভান্সালী স্যারের জন্মদিন। হ্যাঁ, সো হ্যাপি বার্থডে স্যার, বিকজ ইউ নো আই লাভ ইউ, অ্যান্ড আই অলওয়েজ টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। কি আমার মনে হয় যে যখনই যদি কেউ বলে যে ঋতুপর্ণ ঘোষ বা সঞ্জয় লীলা ভান্সালী বা আশুতোষ গোয়ারিকার, তো এরা তো এই ধরনের সিনেমায় গুরু, মাস্ত্র। হ্যাঁ, সেইটা যদি বলে, কালকে যদি তোমাকে রাজদীপ সার্জিসের সঙ্গে কম্পেয়ার করা হয়, প্রীতিশ নন্দীর সঙ্গে কম্পেয়ার করা হয়, তো তুমি কি রেগে যাবে? তোমাকে যদি বলা হয় প্রীতিশ নন্দী লাইট, আর দাড়িটাই তো রেখে হচ্ছে এরকম, তাহলে তো ইউ ওন্ট মাইন্ড, রাইট? অর ইউ উইল মাইন্ড? না, আই উইল নট মাইন্ড। আমার এটা আরো ভালো লাগবে যে ইন্সপায়ার করবে আর কি, হতে পেরেছে কিনা। কিন্তু এইটা কি সত্যি সেইভাবে বলা? আমি যে এই কারণে বলছি, কারণ কার কথা বলছো তুমি? না, সোশ্যাল কমেন্টস কার কথা বলছি সেটা আমি পরের প্রশ্নে আসছি, কিন্তু তার আগে সোশ্যাল কমেন্টস এর কথা বলি। সেখানে ঋতুপর্ণ অর্ধেক হওয়ার চেষ্টা করেছে, সঞ্জয় লীলা ভান্সালী অর্ধেক হওয়ার চেষ্টা করেছে, রামকমল ঠিক রামকমলের মতো নয়, রামকমল নবাগত, একটা খুব শব্দ রাজনৈতিক আলোচনার মধ্যে খুব শোনা যায়, সেটাকে বলে হচ্ছে বহিরাগত। সেটা বলা হতো পলিটিক্যাল সময়টা, যখন নির্বাচনের আগে পিছে, তখন একটা পার্টিকে বলা হতো বহিরাগত। আমি নাম নেবো না, কিন্তু এটা বলা হতো। এখন একজন পরিচালকের নামের আগে পিছনে চলে আসছে বহিরাগত। ঠিক এটা নিয়েই প্রশ্ন, যে কি মনে হয়? আমি বহিরাগতই না, সেই টেকনিক্যালি আমি বহিরাগত, কারণ কলকাতা আমার জন্ম এবং পড়াশোনা ইত্যাদি সবই। প্রথম চাকরি হবি কলকাতায়, কিন্তু তারপরে তো বিগত 30 বছর হতে যাচ্ছে বম্বেতেই আমি আছি। আর আমার এই যাবৎ অবধি মুখ্য কাজ যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে হিন্দি ছবি। সেটা শর্ট ফিল্মই হোক বা লং শর্ট ফরম্যাটই হোক, 1 ঘন্টা ছবিটাকে তো আমি শর্ট ফিল্ম বলবো না। তো যেটার জন্য আমি গত বছর জাতীয় পুরস্কার পেলাম, এক দুয়া, ঈশা দিওলকে নিয়ে। তো আমার তো হিন্দিরই কাজ, তো সেইভাবে যদি দেখা যায়, হ্যাঁ, আই এম আ হিন্দি ফিল্ম মেকার, আমাকে বলা হয় বলিউড ফিল্ম মেকার। তো সেইটা থেকে আমি বাংলা ছবি করতে চাইছি, কারণ আমি বাঙালি, বাংলাকে ভালোবাসি, সাহিত্য ভালোবাসি, এখানকার লোকজন আমাকে ভালোবাসে বলে আমি জানি। তো সেই জায়গাটা থেকে আমার বাংলা ছবি করতে এসেছি। টেকনিক্যালি আমি বহিরাগত, কিন্তু আমার মনে হয় না যে এই বহিরাগত শব্দটা ব্যবহার করা উচিত। সেখানে আমার মনে হয় যে কোথাও তোমাকে আলাদা দেখা হচ্ছে। কারণ আমি আলাদা কেন, এখান থেকেও তো পরিচালকরা ওখানে গিয়ে কাজ করতে পারেন, ওখানকার পরিচালকরা এখানে এসে কাজ করতে পারেন। আমরা তো ভারতীয় সিনেমার একটা বৃহত্তর অংশ। তো ভারতীয় সিনেমা যদি এখানে যদি মানিরত্নম এসে ইউভা শুটিং করতে পারেন, এবং প্রচুর ডিরেক্টর অরুণাগ বাসু সেখানে বরফি শুটিং করেছেন, লাইফ ইন মেট্রো একটা মেট্রো ইন দিনো, হ্যাঁ, ওটা এখানে করেছেন, সুজিত দার পিকু করেছেন এখানে, তাহলে কি তারা বহিরাগত নাকি? তখন সেটা খুব ভালো ব্যাপার, আচ্ছা হিন্দি ছবি হচ্ছে, তার আমরা ভাষাটাকে আলাদা করে দিচ্ছি, বা আমরা কোথাও গিয়ে একটা নিজেদের মাথার মধ্যে একটা ডিমার্কেশন করছি যে আচ্ছা হিন্দি ছবি করতে যদি কোনো বাঙালি পরিচালক আসে খুব ভালো কথা, কিন্তু বাংলা ছবি করতে বলিউড থেকে যদি কোনো ডিরেক্টর আসে তাহলে সে বহিরাগত। তাহলে শক্তি সামন্তকে বহিরাগত বলা হয়নি কেন, যখন উনি পরে পর বাংলা ছবি এবং হিন্দি ছবি হিট দিয়েছেন? আমার মনে হয় শক্তি সামন্ত ওয়াজ দ্য লাস্ট
বলিউড আর কলকাতার একটা কমার্শিয়াল এক্সাম্পল বলতে পারি। অনেকেই এসেছেন, কিন্তু এই যে দ্বিভাষিক ছবি করা, মানুষ, অন্যায়, অবিচার ইত্যাদি ইত্যাদি, সেইগুলো তো শক্তি সামন্তই করতেন। তখন কি তাকে বহিরাগত বলা হতো? আমি জানি না, আমার মনে হয় না বহিরাগত বলা হতো। তো এই মানসিকতাটা হয়তো নতুন এসেছে। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এইটা হয়তো ভাবছে যে এই দুদিনের ব্যাপার, এই তো এসছে একটা ছবি করবে, চলবে কি চলবে না কোনো ব্যাপার নয়, তারপরে চলে যাবে মুম্বাই। তার বাড়িও এখানে নয়, মানে কলকাতায় সেইভাবে তার থাকাটা এরকম না, এটাও হতে পারে। তোমার কি মনে হয়? হ্যাঁ, হতেই পারে, মানে মনে হতে পারে, তার যে ঠিক সেটা বলবো না। কারণ আমার অবস্থান যেখানেই থাক না কেন, আমি তো চাই কি আমি মারাঠিতে ছবি করি বম্বেতে গিয়ে, আমি দক্ষিণ ভারতে একটি ছবি মানে অলরেডি একটা প্ল্যানিং নিয়ে আছি, যেটা করব ভবিষ্যতে, সেটাও করতে চাই। আমার মনে হয় যে আমি সবসময় নিজেকে বলি আমি ভারতীয় চলচ্চিত্র পরিচালক। ভারতবর্ষে যে ভাষা আমাকে টানবে, যে ভাষার সাহিত্য আমাকে টানবে, যে ভাষার গল্প আমাকে টানবে, আমি সে ভাষাতেই ছবি করব। অবশ্যই প্রযোজক যদি পাই। এক্ষেত্রে যেহেতু আমি প্রযোজকের সহযোগিতাটা পেয়েছি বলে আমি আজকে পূর্ণদৈর্ঘ্যের একটি এরকম বাংলা ছবি করতে সক্ষম হয়েছি। আমি চলে যাব বলে আমাকে আলাদা করে দেওয়া, বা আমি রেগুলারলি হয়তো বসে এতগুলো বাংলা ছবি করব না বলে আমি মানে ওই আলিপুর চিড়িয়াখানার শীতের পাখি, সেটা নয়। তার বোধহয় প্রমাণ তোমার পরের ছবিটা নাকি লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুর লোকালটা তো আমি করছি, সেটাও তো একটা বাংলারই ছবি, কন্টেম্পোরারি ছবি। সেটা এখন যেটা তোমার মানে কলকাতার, আমি মনে করি যে সব থেকে ভালো অভিনেতা যারা আছেন, অন্যদের উইথ ডিউ রেসপেক্ট, মানে আমার ছবিতে যারা আছেন তারা সবাই প্রথিতযশা অভিনেতা অভিনেত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায় আবার আমার ছবিতে কাজ করছেন, ঋতুদির সঙ্গে প্রথম কাজ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলির সঙ্গে কাজ, ইন্দ্রনীল সেনগুপ্ত, আমাদের সঙ্গীতা সিনহা, তারপরে রাজনন্দিনী মানে ইন্দ্রাণী দত্তের মেয়ে, জন ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল ইত্যাদি ইত্যাদি। তো এরা সবাই আছেন ছবিটাতে। চান্দ্রেদি, আবার রিপিট করে চান্দ্রেদি আছেন, সায়নী ঘোষ আছেন, ছোট্ট একটা গুরুত্বপূর্ণ রোলে মদন দা আছেন, মদন মিত্র। তো আমার মনে হয় না যে আমি মানে ওই একটা বাংলা ছবি করে চলে গেলাম আর আসবো না, সেরকম না। আমি বললাম যে সাবজেক্ট যদি আমার ভালো লাগে, প্রযোজক যদি আমি পাই, আমি সব ভাষায় ছবি করতে চাই, সব রাজ্যে গিয়ে ছবি করতে চাই। এই জিনিসটা আমি ভাঙতে চাই। আমি অনেক কিছু চেঞ্জ করবো বলে না, আমার মনে হচ্ছে যে এটা আগেও ছিল না, এটা সবাই কিন্তু সব জায়গায় গিয়ে ছবি করতো। কোথাও গিয়ে মনে হলো যে সবাই নিজেদের একটা টেরিটরি বানিয়ে নিই। এই টেরিটরিটা কেন বানানো হবে? আমরা কি নিজেদের একটু ভালো ভাষায় বলবো, যেই ভাষা আমরা খুব মানে কথা বলি, লবিবাজি বলতে চাইছো কি? টেরিটরাইজটাকে যদি, হ্যাঁ তুমি এখন বলো যে লবিবাজি, তাহলে তো লবিবাজি আছেই, এটা তো ডিনায়াল নেই। যে একটা লবি ছাড়া যে কাজ করা করতে কতটা মুশকিল হয়, বা একটা লবি ভেঙে সেটাতে ঢুকতে যে কত কষ্ট হয়, সেটা তো যারা লবির বাইরে আছে তারা। প্রথম ছবি করেই দেবের লবিতে ঢুকে গেছে, তা কি নয়? না, আমার মনে হয় না যে দেব লবিবাজি করে। বেশ, কারণ যদি লবিবাজি করতো তাহলে তো ওর তুমি কাস্টিংটা দেখো না, মানে ও যে পার্টির সদস্য, সে পার্টির সদস্য হওয়া সত্ত্বেও একটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সে ছবি করে, সে রূপাদির সঙ্গে একটা ছবি করছে, সে নতুনদের তো প্রচন্ড রকম ভাবে সাপোর্ট করে। ওর তুমি যদি দেখো যে পরিচালক যারা বা যারা কলা কুশলী, মানে যেখানে একটা শ্রমিক হালদার আছে, তার পাশাপাশি একটা নীলায়ন চ্যাটার্জি আছে যে মিউজিক করছে, যার পাশাপাশি মানে একটা তোমার যেখানে ও মানে একটা পাউলি দামের সঙ্গে কাজ করছে, রুক্মিণীর সাথে কাজ করছে, তার সাথে একটা ইদিকার সাথেও কাজ করছে, আবার একটা বাইরে থেকে আসা রামকুমার মুখার্জিকেও সাপোর্ট করছে। তো আমার তাহলে তো কোথায় লবি হলো? লবিটা যদি দেবের হবে তাহলে তো সে আমরা দেখতে পাবো যে হ্যাঁ এখানে এরাই কাজ করে যাচ্ছে, সেটা তো হচ্ছে না। ঠিক। তো সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে মানে ওর কাজটা বলে দিচ্ছে। এটা তুমি বললে তোমাকেই মানে ইউ উইল নট বি এবল টু প্রুভ বিকজ ওয়ার্ক স্পিক্স, যেটা আমরা কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে তুমি কোথাও গিয়ে একটা প্রচ্ছন্ন বা পরোক্ষ একটা সাপোর্ট দেবের তরফ থেকে ছিল রুক্মিণীর ছবিটা, এবং বিনোদিনীর জন্য দেব অনেক কিছু করেছে, প্রমোশন থেকে শুরু করে। এইটা কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না যে এইটা একটা ভার নেওয়াও, যে দেব যখন আছে আমার একটু দায়িত্ব বেড়ে গিয়েছে অনেকটা, ছবির ভেঞ্চারের ক্ষেত্রে প্রযোজকও দেব, তো
এইটা একটা দায়িত্ব বেড়ে যাওয়ার মতোই, সেটা একটা লাগেনি কোনো সময় এই ছবির প্রচার থেকে শুরু করে? কোন অর্থে দায়িত্ব বেড়ে যাওয়া? মানে এই গোটা গোটা ফিল্মের একটা দায়িত্ব থাকে একটা পরিচালকের। না, এটা যদি মানে যেই ছবি করুক, এর আগে তো মানে আমি সেরকম ভাবে কোনো অভিনেতা টার্নস প্রডিউসারের সঙ্গে কাজ করিনি, আমার প্রথম কাজ। তো দেবের যেটা সব থেকে আমার মনে হয় যে দেব ইজ আনডিনায়েবলি বেঙ্গলস বিগেস্ট সুপারস্টার রাইট নাও। আর খাদানের পরে তো ওর অবস্থানটাই অন্য জায়গায়। তো এটা তো তুমিও জানো যে 5 বছর ধরে এটার একটা স্ট্রাগল। তো সেই জায়গাটা আমার আর রুক্মিণীর যে স্ট্রাগলটা, এটা কিন্তু দেব সবার লাস্টে এসছে। ও নিজে অফিসিয়ালি এটা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। এটা আমি বারবার বলতে চাইছি, দেব কিন্তু আসেনি যেহেতু রুক্মিণী আছে বলে বা আমি ওর বন্ধু বলে। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং, তুমি যেহেতু জিজ্ঞেস করছো বলে। বিনোদিনী নিয়ে আমি কলকাতার প্রত্যেকটা বড় স্টুডিওর কাছে গেছি, আমি নাম নেব না। কটা স্টুডিও আছে তুমিও জানো, কটা স্টুডিও আছে আমিও জানি। প্রত্যেকে আমাকে কিন্তু বলেছে যে अरे इसको आप हिंदी में करिए, क्यों यहाँ करना चाहते हैं, इसकी रिकवरी नहीं है, हीरोइन सेंट्रिक फिल्म नहीं चलती है, या फिर आर्टिस्ट चेंज कर दीजिए, हम आर्टिस्ट बताते हैं उसको ले लीजिए। এর মধ্যে ঘোরাঘুরি করছিলাম আমি। এটা করতে করতে আমাকে সাপোর্ট করলো কিন্তু বম্বে, প্রতীক চক্রবর্তী, প্রমোদ ফিল্মস। তো ওরা প্রথম অনবোর্ড এলো। ওরা প্রথম অনবোর্ড এসে ওদের সাহায্যে কাজটা এগোলো। এবার কাজটা হলো, ওরা তো লগ্নি করলো, কিন্তু এখানে করতে গেলে যেটাকে বলে যে আমার একটা ছাতা লাগবে। কোন ছাতার তার লাগে আমি দাঁড়াবো? প্রোডাকশনটা তো এটা তো নর্মাল একটা সিনেমার আমি করে নেবো, একটা হিউজ প্রোডাকশন, একটা রিকোয়ারমেন্ট, একটা পিরিয়ড ড্রামা। সেই এক্সপিরিয়েন্সটা যদি না হয় একটা বড় প্রোডাকশন হাউসে, সে এক্সিকিউট করবে কি করে? তখন আমি যখন গিয়ে মানে ফাইনালি কথা বলতে বলতে দেবের সঙ্গে আমরা আড্ডার ছলেই গল্প করতে করতে বলছে যে, তখন আমি বললাম যে দেখো, আমাকে কেউ এখানে সাপোর্ট করেনি, আমি সবার কাছে গেছি। মানে এমন না যে আমি যাইনি, আমি সেই এফর্টটা নিয়েছি। আমি না গিয়ে বলছি না যে না ওরা তো ওরকমই করে। আমি সবার ডোর নক করেছি এবং সবাই আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছে। মানে সাংঘাতিক রকমভাবে সামনাসামনি দেখা হওয়ার পর কফি এগ রোল খাইয়ে পরের দিনই দেখা করছি, উই আর জাস্ট ডুইং দিস। তারপর থেকে টেক্সট করে যাচ্ছি, কোনো উত্তর নেই, SMS এর কোনো উত্তর নেই, ফোন কলের কোনো উত্তর নেই। এটাও ফেস করেছি, কিন্তু সেক্ষেত্রে দেবের ক্ষেত্রে কিন্তু হয়নি। দেবকে যখন আমি গিয়ে বললাম যে কেউ নেই, তখন বলছে যে কী চাও তুমি? আমি এইটা চাই। বলে আমি আছি, আমি তোমাকে সাপোর্ট করেছি। সো ও লাস্টে এলো সবার আগে। আরও এটা পছন্দ করে যে আমি কিন্তু, যেহেতু দেব আমার বন্ধু বলেছে, আমি আগেই ওর কাছে গিয়ে ওর সাহায্য নিয়ে আমি সেটা করিনি। আমি আমার মতন যাচাই করতে চেয়েছি যে সত্যি কি এখানে মুশকিল কাজ করা, সত্যি কি নতুনদের সুযোগ দেওয়া হয় না। পরের ছবিটার ক্ষেত্রে কি বলবে? পরের ছবিটার ক্ষেত্রে এটা কি কোনোভাবে না পুশ বলে, পুশ করার পরে আরেকটা ছবি পাওয়া, বাকি সেটা কি আমার মনে হয় না। কারণ পরের ছবি যিনি প্রযোজক, তিনি আমার সঙ্গে আগে কাজ করেছেন, সঙ্গীতা সিনহা। বাংলা ছবিতে কিন্তু নয় না, উনি রিক্সাওয়ালা বলে একটা ছবি করেছিলাম, যেটা মানে ইটস আ ভোজপুরি অ্যান্ড বাংলা মিশ্রণ। ওটি উনি 21টি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে, স্বল্প দৈর্ঘ্যের ছবি। সেখানে উনি অভিনেত্রী ছিলেন। তো তিনি যখন তার প্রযোজনা সংস্থা খুলবেন ভাবলেন, তখন তিনি আমার কাছে এসে বললেন যে আমার কাছে কিছু আছে কিনা, এবং আমি এইটা নিয়ে বানাতে চাইছিলাম ছবিটা, এবং আমি এইভাবে ছবিটা করছি ওনার সাথে। উনি কিন্তু একটা নতুন প্রযোজনা সংস্থা, সেটা দেখো। দেব যেমন একটা এস্টাবলিশড, এটা কিন্তু এক্সিস্টিং যারা আছে তারা কিন্তু এখনো, আমি কিন্তু কোনো না সিনেমা রিলিজের পর না কোনো ফোন, না কোনো শুভেচ্ছা বার্তা, না কোনো কাজ, না মানে কোনো প্রোডাকশন হাউস থেকে কোনো প্রযোজনা সংস্থা কেউ ভালো হয়েছে মন্দ হয়েছে কেউ আসেনি, আক্ষেপ লাগে না। আমার মনে হয় যে মানে আক্ষেপের থেকেও মনে হয় যে অন্যদের কথা ভাবে। এই যে বলে যে লবি, তারপরে যারা বাইরে থেকে আসে, মানে কালকে যদি তুমি ছবি করতে চাও, তা তুমি কি করে ছবি করবে? সাংবাদিকতা করতে করতে কোথাও তোমার মনে হয় যে আমি একটা ছবি বানাবো, এদের কাছেই তো তুমি যাবে। তো এরা যদি দরজাটাই বন্ধ করে রাখে, তাহলে নতুনরা কোথায় যাবে? তাই জন্য নতুনদের এরকম
খুঁজতে হয়। সবাই তো, আমি বলবো যে হ্যাঁ আমি ফরচুনেট যে আমি দেব অধিকারীকে চিনি। কজন মানুষ দেব অধিকারীকে চিনি, বা সেই দেব অধিকারীর সঙ্গে একটা মিটিং পায় কজন মানুষ? পায়, সে তো পাবেই না। সেই জায়গাটা হয়তো আমি পেয়েছি, সেখানে হয়তো আমি লাকি, কিন্তু এই সুযোগটা কজন পায়? আমরা তো জানি যে মানে আজকে তোমার যদি একটা চাকরি করতে হয় সাংবাদিকতা, তুমি তো একটা নিউজ পেপারেই যাবে, কিন্তু সেই নিউজ পেপার বা একটা ইলেকট্রনিক চ্যানেল বা যে কোনো মানুষ, সেখানে যদি তুমি গিয়ে রিয়েলাইজ করো যে না, ওরা নতুনদের নেবেই না, সো হাউ উইল ইউ গেট দ্য জব, হাউ উইল ইউ ডু জার্নালিজম? তাহলে তোমাকে নিজের একটা প্ল্যাটফর্ম খুলতে হবে। তখন এরকম ভাবে জিনিসটা চলছে, ইদার নিজের প্ল্যাটফর্ম খুলতে হবে, নাহলে ইউটিউবে গিয়ে তোমাকে নিজের মতন বলতে হবে, বা তোমাকে ইনফ্লুয়েন্সার হয়ে যেতে হবে, বা কিছু একটা হয়ে যেতে হবে, অল্টারনেটিভ সাবান তেলও বেচতে হবে ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ওইসব করতে হবে, নাহলে কি করবে? কারণ তোমার মনের মধ্যে তো আছে যে আমি এই কাজটা করব, তুমি লক্ষ্যটা জানো, পথটা তো ওই রামকৃষ্ণের মতন সিনেমায় যেটা বলেছে, যে যখন বিনোদিনী বলছে যে না আমি ক্ষমা করে দেবেন, আমি ছলনা করে এসেছি, তখন রামকৃষ্ণ তো বলছে আমার সিনেমার মধ্যে যে সেটা আসতেই হবে রে, লক্ষ্যে পৌঁছতে গেলে করতে হয়। রামকৃষ্ণ তো বলে গেছেন। আমি আবার এই সূত্র নিয়েই বললাম, এই সময় দাঁড়িয়ে একটা পতিতাপল্লীর মেয়ে, মানে গল্পটা যে আমাদের মোটামুটি বাঙালিদের জানা, বিশদে জানা নয়, অনেকের কাছে বিশদে জানা, যারা রামকৃষ্ণ পড়েছেন, যারা ওই রামকৃষ্ণ মিশনেও যারা পড়েছেন, তারা মোটামুটি বিনোদিনী এবং বাংলা থিয়েটার নিয়ে চর্চা করেছেন। হ্যাঁ ঠিক, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই রেলিভেন্স, রুক্মিণীকে নেওয়া এবং তারপর পতিতাপল্লীর গল্প বিনোদিনী, এই রেলিভেন্সটা মানে সত্যি দরকার, বা যেটা বলছিলাম যে এইটাতে মার্কেট ভ্যালু বাড়ে। আমার বক্তব্য হচ্ছে লোকজন বলছে সুন্দর হচ্ছে, উচ্ছ্বাস বাড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এই ফিরে এসে তো একই ব্যাপার, সে এই যে সেলিব্রেশনটা সিনেমা মহলে হচ্ছে না, সেলিব্রেশনটা হচ্ছে দর্শকদের মধ্যে। হ্যাঁ অবশ্যই দর্শকদের ভালোবাসাই শেষ, কিন্তু যারা কাজ করছে, যারা আমার বন্ধু বান্ধব, যারা আমার সঙ্গে সমভাবে একটা সিনেমা তৈরি করছে, সেটা তো আসছে না। যে তুমি স্টেটমেন্টটা বলছিলে, যেটা তুমি বলবে কি কারণে হঠাৎ করে বিনোদিনী এবং এই পতিতাপল্লীর বিষয়টি তোমার মাথায় এলো এবং ওটাটা করা? বিনোদিনী নিয়ে করার কারণটাই হচ্ছে যে আমাকে রিসেন্টলি একটি আমেরিকান, এটা আমার তখন স্ট্রাইক করলো যখন আমরা বাইরে থেকে প্রশ্নটা শুনি। তোমার প্রশ্নটা ঠিক ওরকমই, মানে ইটস লাইক অলমোস্ট লাইক অ্যান আমেরিকান জার্নালিস্ট আস্কিং মি লাইক দিস। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আমি বলছি এই গল্পটা এরকম গল্পটা শোনা পড়ে যে হ্যাঁ বিগ ডিল, মানে হোয়াট এ বিগ ডিল, আচ্ছা কি আছে তাতে, মানে এটা ইউনিক কি? তখন আমার ওকে বোঝানোর জন্য আমি বোঝালাম যে যাতে ও কন্টেম্পোরারি কোনো একটা এক্সাম্পল আমাকে দিতে হবে যাতে বুঝতে পারে, সেটার জন্যই বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে যদি সানি লিওনিকে আমি চৈতন্য মহাপ্রভুর চরিত্র দিই, বলি তুমি চৈতন্য মহাপ্রভু করো, এবং সেখানে আমি এক্সপেক্ট করছি কোনো একটা ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর বা রামদেব বাবা এসে তাকে আশীর্বাদ করছেন, সেই ছবিটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বানাতে দেওয়া হবে? আমার তো মনে হয় না। আমরা 2025-এর কথা বলছি, সেইখানে দাঁড়িয়ে সেই পতিতাপল্লীর মেয়ে, তার মাস্টার মশাই গিরিশচন্দ্র ঘোষ, তাকে কিন্তু চৈতন্যলীলা করাচ্ছে, এবং সেখানে কিন্তু রামকৃষ্ণ আসছে এবং আশীর্বাদ দিচ্ছে 1883-তে। তো 1883-তে যে রেভলিউশনটা ভদ্রমেয়েরা করে দিয়ে গেছেন, তার গল্প আমরা যদি আজকেও না বলি তাহলে কবে বলবো? এবং তাই জন্য গল্প ওই যে বলার যে ধারাটা বা যে প্রেজেন্টেশনটা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম যা যা আগে হয়ে গেছে, বীণা দাশগুপ্তর যাত্রা বা দেবশ্রী রায়ের অভিনীত নটি বিনোদিনী বা অন্যান্য নটি বিনোদিনী যা যা হয়েছে, তার থেকে কিন্তু আমার বিনোদিনী অনেকটাই আলাদা। প্রথমত সবার আগে তো আমি দাসীটাকে সরিয়েছি, ব্রাহ্মণ হলে দেবী, অব্রাহ্মণ হলে দাসী। আমি যদি নিজেই মনে করি যে এখনো দাঁড়িয়ে আমি তাকে দাসী হিসেবেই সম্বোধন করব, তাহলে আর নতুন করে কেন বানানো? 2025-এ দাঁড়িয়ে আমি সবার আগে আমার ছবির নাম হচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান, নো প্রিফিক্স নো সাফিক্স। কারণ সে তার সমহিমায় উজ্জ্বল, সে একজন সেলিব্রিটি, সে ব্রাহ্মণ ছিল কি অব্রাহ্মণ ছিল দ্যাট ডাজন্ট ম্যাটার আজকের দিনে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমার রুক্মিণী সবার মনের মধ্যেই ছিল, যে আমরা এগুলো কোথাও গিয়ে হয়তো একটা সাটল স্টেটমেন্ট, কোথাও গিয়ে হয়তো এইভাবে জিনিসটাকে চেঞ্জ করা, তাই বলে কি আমরা সমাজ সুধারক না। সিম্পল সিনেমা, কমার্শিয়াল সিনেমা যাতে এন্টারটেইন হয় সেরকমই সিনেমা বানানো হয়েছে, তাতে গান আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, বিট্রেয়াল আছে, সবই আছে। তাই জন্য দর্শকদের হয়তো ভালো লাগছে। ইন্ডাস্ট্রির লোকেরা কেন আমাকে ফোন করে ভালো বলছে না সেটা আমি বলতে পারবো না, বা কেন প্রযোজকরা আমাকে আরো ছবি দিচ্ছে না সেটা আমি বলতে পারবো। তো দর্শক
প্রচন্ড ভালোবাসা দিচ্ছে, দর্শকদের ভালোবাসা আমি হলে গিয়ে দেখতে পাচ্ছি, আমি নিজের জায়গায় পার্সোনালি হলে যাচ্ছি, ইন্টারাক্ট করছি, কথা বলছি, কারণ ইভেনচুয়ালি বাংলা সিনেমাকে তো দর্শকই বাঁচিয়ে রাখবে। দর্শকদের ভালোবাসা তো ওপারে চলে গেছে, এবং যেই পুরস্কার বা 3টে পুরস্কার যেটা শুনছিলাম, সেটার ব্যাপারে তুমি যদি বলো। সেটা হচ্ছে, হ্যাঁ মানে এই ছবিটা দেখো দেব যখন রিলিজ করবে ভাবলো, তখন তো ও মানে এটাও ও ডিসিশন নিয়ে নিয়েছিল যেটা শুধু কলকাতা না সারা ভারতবর্ষে রিলিজ হবে, এবং সেটা করলো বম্বে, দিল্লি, হায়দ্রাবাদ ইত্যাদি ইত্যাদি সেগুলোতে হলো, এবং সেগুলো সবকটা শোই অলমোস্ট হাউসফুল গেছে। তারপরে যেটা স্টেপটা ছিল সেটা হচ্ছে যে আমরা আমন্ত্রণ পেলাম সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, ফ্লোরিডা, আমেরিকা থেকে। সেখানে ছবিটি মনোনীত হলো, এবং ছবিটি লড়াই করে তার নিজ স্বগুণে প্রথম 4 স্থানে গেল, যেখানে সে একটি মালয়েশিয়ান ফিল্ম, পাকিস্তানি ছবি ইত্যাদি ইত্যাদির সঙ্গে ভারতবর্ষের এই ছবিটি ছিল। এই তোমার সঙ্গে ইন্টারভিউ করছি, মানে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, 12 ঘন্টার একটা ডিফারেন্স। আমি শুনেছি যে শোটি হাউসফুল গেছে, লোকেদের বসার জায়গা নেই, সিনেমা শেষ হওয়ার পর তারা দাঁড়িয়ে হাততালি দিয়েছে, যেখানে কান্নার কেঁদেছে, যেখানে বোঝার বুঝেছে, এবং এটিকে ভূয়সী প্রশংসা করা হয়েছে, এবং ছবিটি 3টি পুরস্কারও পেয়েছে, অডিয়েন্স চয়েস বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, আর রুক্মিণী বেস্ট অ্যাক্ট্রেস। এইটাই তো বোধহয় জয় বাংলা সিনেমার, নাকি মানে শুধু মানে বলে দেওয়া বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে পাশ থেকে সরে যাওয়া, সেটা জয়? কোনটা জয়? এই পাশে আছি বলে পাশে নেই, হ্যাঁ হয়তো আমি যে লেখাটা পড়বো তার সঙ্গে মিল পাওয়া যাবে, আমি পড়ছি লেখাটাকে, সেটাই বেটার। এইটাই তো আমি একটি লেখা পড়ছি, সেখানে অ্যাটেনশন একটি সংবাদ মাধ্যমকে বলে এই কথাটা জানানো হয়েছে। যিনি লিখছেন তিনি একজন পরিচালক, এবং তিনি আগেও রুক্মিণীর সাথে এই কাজটি করেছেন। তার ছবির নাম টেক্কা। আমি সৃজিত মুখার্জির একটি পোস্ট পড়ছি, সেখানে উনি বলছেন, সৃজিত এই ছবিটা কোট আনকোট, সৃজিত এই ছবিটা আমার অফার করেছিল কোট আনকোট শেষ, আর সৃজিত এই ছবিটায় বিনোদিনীর রোল আমায় অফার করেছিল কোট আনকোট শেষ। এই দুটো আলাদা স্টেটমেন্ট। স্টপ মিসকোটিং পিপল and creating confusion. The role offered to Rukmini Moitra was that of Rai, a director who is making a film on Chaitanya Mahaprabhu. Full stop. My first choice for Binodini was always Shubhasree Ganguly, and that choice was made in 2020. Full stop. And just to set some grandiose delusions right, Loho Gaurangen Namre was written in 2018. Bracket, some other female-centric films like Raj Kahini was in 2015, and Begum Jan was in 2017. Bracket close, full stop. It wasn't inspired by Rituparna Ghosh. I emphasize on these lines. Ramkamal, it wasn't inspired by Rituparna Ghosh, Sanjay Leela Bhansali, or any hybrid maestro Lomba Dash. It was inspired by the life and times of Chaitanya Mahaprabhu. আমি ওই জায়গাটা আরেকবার বলছি, হাইব্রিড মাস্ট্রো কাকে বলছে, কি মনে হচ্ছে? এটা তো সৃজিত দাঁড়িয়ে বলতে, কারণ আমার মনে হয় যে যদি উনি আমাকে কম্পেয়ার, মানে এটা পড়ে যা মনে হচ্ছে যে উনি হয়তো কম্পেয়ার করছেন আমাকে ঋতুদার সাথে বা সঞ্জয় লীলা ভানসালীর সাথে, সেটা তো আমি মাথা পেতে নেব। কারণ শুধু তাই কেন, আমার তো মনে হয় যে কোথাও গিয়ে আশুতোষ গোয়ারেকার, মণিরত্নম, শ্যাম বেনেগল, আরেকজন ডিরেক্টর আমাকে প্রভাবিত করে বায়োপিক জনরা, সেটা হচ্ছে শেখর কাপুর। আমার মনে হয় না ভারতবর্ষে বা কোনো ইন্ডিয়ান ডিরেক্টর যদি আমরা রেফার করি, তাহলে শেখর কাপুরের থেকে ভালো বায়োপিক কেউ বানাতে পারে, সেটা ব্যান্ডিট কুইন হোক বা এলিজাবেথ হোক বা যাই হোক। ডেফিনেটলি শেখর কাপুর ইজ ওয়ান। সো যদি কেউ কম্প্যারিজন করে, তো আমার তো মনে হয় না কোনো ক্ষতি আছে, কারণ ঋতুদা নিজে বলতেন যে আমি সত্যজিৎ রায়ের দ্বারা অনুপ্রেরিত। সত্যজিৎ রায় নিজে বাইসাইকেল থিফ দেখে অনুপ্রেরিত হয়েছিলেন, তো অনুপ্রেরণা তো থাকবেই, এবং তারা তো আমাদের গুরু। আর ভানসালী যে ধরনের ছবি করেন, ওনার যে স্কেল, এটা আমরা শুরু থেকেই চেয়েছিলাম যে আমরা স্কেল আপ করবো, আমরা জিনিসটাকে অনেকটা গ্র্যান্ডার দেখাবো, অনেকটাকে গ্র্যান্ড দেখাবো। এটা নিয়ে শুরু থেকে কলকাতায় কিছু লোকেদের আপত্তি ছিল। নাম বলা যেতে পারে কাদের আপত্তি ছিল? না, নামটা বলাটা ঠিক হবে না, কিন্তু যারা মানে একটা গোষ্ঠী আছেন কলকাতায় যারা মনে করেন যে বিনোদিনী দাসীকে কেন রামকমল এইভাবে লার্জার দেন লাইফ করে দেখালো। তার জীবনটা তো খুব সাধারণ ছিল, তার লাইভলিহুডটা খুব সাধারণ ছিল, গিরিশ ঘোষের বাড়িটা খুব ছোট ছিল। এই যে বিশাল একটা বাড়ি, বিশাল একটা কিছু করে দেখানো, মানে সব কিছুকে একটু এক্সাজারেট করে দেখানো, সেটা নিয়ে যেমন নাট্যমহল, সিনেমা মহল, সাংবাদিক মহলের মধ্যে কিছু আছেন যারা আপত্তি জানিয়েছেন, এবং তারা লিখেছেন
তাই জন্য আমি নাম নিচ্ছি না, তুমি যদি ফেসবুকে যাও বা ইনস্টাগ্রামে যাও তুমি তাদের নাম সহ পেয়ে যাবে। এটা আমার পিঠ পিছে বলছে না, তারা কিন্তু সামনাসামনি বলছেন কথাটা। তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আমি তো বলেই দিচ্ছি যেটা ফিকশন। তো যখন বানসালি যখন একটা বাজিরাও মাস্তানি বানাচ্ছেন বা পদ্মাবত বানাচ্ছেন বা রামলীলা বানাচ্ছেন, তখন কিন্তু তিনি ওই জিনিসটাকে কিন্তু একটা লার্জার দ্যান লাইফ স্কেলে নিয়ে যাচ্ছেন। সবার আগে হচ্ছে দেবদাস, যখন উনি দেবদাস বানালেন তখন বাঙালিদের কোনো অসুবিধা হলো, তখন পার্বতী আর চন্দ্রমুখী দুর্গাপূজায় নাচলো, ডোলারে ডোলারে করলো, কিছু অসুবিধা হলো না। তখন সেই দুর্গাপূজায় কিন্তু সবাই ডোলারে ডোলারেই নাচলো প্যান্ডেলে। তাহলে যদি রামকমল মুখার্জি এসে বাংলায় বিনোদিনীতে যদি শ্রেয়া ঘোষালের গলায় কানহা হিন্দিতে করায় বা হয়, তার পেছনে যদি লজিক থাকে যে যার জন্য গেছে সে একজন মারওয়াড়ি গুরমুখ রায়, সে অবাঙালি, তাই জন্য সে ওই ভাষায় গাইছে, তাতে কিন্তু লোকেদের আপত্তি। কেন বাংলা ছবিতে হিন্দি গান হবে? আরে বাবা, এইখানে বসেই তো রবীন্দ্রনাথ ঠাকুর মৈথিলি ভাষায় ভানু সিংহ নাম নিয়ে ভানু সিংহের পদাবলী লিখে চলে গেছে কয়েকশো বছর আগে। সেই গানগুলো তো এখনো তোমরা গাইছো, গাহানা কুসুমা কুঞ্জ মাঝে, এটা কি বাংলা? তাতে কোনো আপত্তি নেই। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, সেটা কোনো আপত্তি নেই। বিদ্যাপতি লিখে গেছেন, তাতে কোনো, আমি তো তাদের গান থেকেই অনুপ্রেরিত হয়ে কানহা তোসে লিখেছি। There is no, আমার inspiration is the soul of Bengal, which is বিদ্যাপতি and রবীন্দ্রনাথ ঠাকুর। তখন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ভানসালি করলে কোনো অসুবিধা হচ্ছে না, আমি করলে অসুবিধা হয়ে যাচ্ছে। শ্রীজিৎ মুখার্জিকে হাইব্রিড মাস্টার কেন বলতে হচ্ছে? ওই তো মানে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে হয়তো আমার মনে হয়েছে যে উনিও, কিন্তু উনি তো বিনোদিনী বানাচ্ছেন না, উনি তো চৈতন্য বানাচ্ছেন। লহ গৌরাগের নাম রে, উনি যে ছবিটি বানাচ্ছেন সেই ছবিটার সঙ্গে তো আমার কোনো এই নেই। আর তাছাড়া উনি বলছেন যে উনি রাজকাহিনী এবং বেগম জান কেন উল্লেখ করেছেন বুঝতে পারলাম না। এই পোস্টটিতে তোমাকে ইন্ডিকেট করে বলা হয়েছে, সেটা কেন বুঝতে পেরেছো? না বুঝতে পারোনি? সেটা তো বোঝাই যাচ্ছে যে যেহেতু মানে সবাই বলছে যে আমি নাকি নিজেকে ঋতুপর্ণ ঘোষ বা আমি সেই দৃশ্যটা দেখাবই বা কেন, বা নিজে কে বলে যে আমি এরকম। আমি তো বলবো আমি রামকমল মুখোপাধ্যায়ের মতন ছবি বানাতে চাই, আমি অন্য কারুর মতন কেন হব? অনুপ্রেরণা মানে অর্জুন কি দ্রোণাচার্য হতে চেয়েছিল, নাকি দ্রোণাচার্য চেয়েছিল যে অর্জুন দ্রোণাচার্যের মতন হোক? বা গিরিশ ঘোষ কি চেয়েছিল যে বিনোদিনী একদিন গিরিশ ঘোষ হয়ে যাক? হয় না। গিরিশ ঘোষও চেয়েছিলেন বিনোদিনী থাক। নিজের আইডেন্টিটিটা যদি আমি নিজে ক্রিয়েট করতে না পারি তাহলে আমার কী লাভ? আজকে সৃজিত মুখার্জির ছবি তো একটা ব্র্যান্ড। আমি নিজে আজ অব্দি আমার মনে হয় না আমি কোনো সৃজিত মুখার্জির ছবি মিস করেছি। সৃজিত মুখার্জির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি জানতাম যে খুব সুন্দর, খুব ভালো। আমি জানতাম যে তার আমার প্রতি কোনো ক্ষোভ আক্ষেপ নেই, কারণ যখন উনি রাজকাহিনী বম্বেতে নিয়ে গিয়ে যখন উনি একটা প্রেস শো করেছিলেন, সেটা অর্গানাইজ আমি করে দিয়েছিলাম। আচ্ছা। আর আমি এবং আমার স্ত্রী সর্বাণী। আর ওনাকে বম্বেতে আমি যখন সাংবাদিক ছিলাম তখন ওনাকে আমি ইনিশিয়াল ডেজে আমি ওনাকে প্রচণ্ড রকমভাবে সাপোর্ট করেছিলাম। তাই? আচ্ছা। অ্যাজ এ জার্নালিস্ট যখন আমার ওনার কাজটা তো ভালো লাগতো, টুইট করা, ওনার ছবি নিয়ে লেখা, ওনার ছবি পত্র মানে আমার যে সংবাদ মাধ্যমে ছিলাম সেখানে লেখা, কারণ আমার জেনুইনলি মনে হচ্ছিল যে সৃজিত মুখার্জির মতন পরিচালক বাংলায় দরকার। এখন কি মনে হয়? না, পার্সপেক্টিভ আমার কিছু, আমি জানি না যে উনি কেন রেগে আছেন, বা উনি কি রাগ থেকে বলছেন, ক্ষোভ থেকে বলছেন, নাকি মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে বলছেন, সেটা আমি জানি না, কারণ সেটা তো মুখোমুখি কথা হলে বুঝতে পারবো। কিন্তু মানে আমার প্রতি রেগে থাকার কারণটা আমি সত্যি জানি না। রুক্মিণীর সাথে কথা আছে এই বিষয়ে? রুক্মিণীর সাথে আমার সেরকমভাবে কথা হয়নি, কারণ রুক্মিণী ট্রাভেল করছে, রুক্মিণী ফিরবে 3 দিন পরে। রুক্মিণী কিন্তু খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, রুক্মিণীকে ট্যাগও করা হয়েছে এখানে এই স্ট্যাটাসে। হ্যাঁ, কিন্তু রুক্মিণী তো একবারও বলেনি যে সৃজিতকে বা কাউকে ইঙ্গিত করে তো কিছু বলেনিও। আমি যে ভিডিওটা কথাটা বলছেন, সেই ভিডিওটা তো এইটাই বলছে যে রামের মতন চেষ্টা করে এই ছবিটা বানিয়েছে, যেখানে ও কম্প্রোমাইজ করেনি। ও বলেছে যে ও আমাকে নিয়েই বানাতে চেয়েছে এবং আমাকে নিয়েই ও ওয়েট করে ওই এই এতদিন ধরে অপেক্ষা করে
ছবিটা বানিয়েছি। কম্প্রোমাইজ করে যে ছেড়ে দেওয়া বা অন্য কিছু ছবি বানিয়ে নেওয়া বা অন্য কোনো হিরোইনের সঙ্গে ছবি বানানো, এরকম মানে নানান রকম অফার এসছে আমার কাছে। এমন অফার এসছে, শুভশ্রীর অফার এসেছিল কোনোদিন? না, শুভশ্রী মিথ্যে কথা, শুভশ্রীর অফার আসেনি, কিন্তু এরকম অফার এসছে একজন অভিনেতা, বড় অভিনেতা বলেছে আমি ছবিটা করতে পারি যদি ছবিটার নাম গিরিশ বিনোদিনী হয়, রাঙাবাবু বিনোদিনী হয়, মানে শুধু বিনোদিনী, তাহলে তো ওটা তারই ছবি, আমি কি করছি? সেটাও আমি করিনি, মানে সেটা যদি আমি করতাম তাহলে হয়তো আমার 3 বছর আগে সিনেমাটা হয়ে যেত। সেইখানে গিয়ে কোথাও হয়তো আবেগ, ভালোবাসা, স্নেহ, সম্মানের জায়গা থেকে গিয়ে হয়তো রুক্মিণী বলেছে যে এই লোকটা কিন্তু তার লক্ষ্য থেকে সরেনি, এবং সেটাই যদি পথ দেখায়, এবং এই যে আজকে একটা বিনোদিনী হলো, এইটা থেকে যদি আরো পরিচালকরা বিনোদিনী নিয়ে কাজ করেন, তাহলে তো একটা নবাগত ডিরেক্টরই আপনাদের সেই পথটা দেখান। সেইটা হয়তো কোথাও গিয়ে হয়তো মিসইন্টারপ্রিটেড হয়ে গেছে যে জুনিয়রের থেকে কেন শিখবো। ঠিক। একটু অন্যদিকেও আসি, এরপর কিরাম এই যে লক্ষ্মীকান্তপুর আমার দ্রৌপদী করার খুব ইচ্ছে। দ্রৌপদী আমি অ্যানাউন্সও করেছি, কিন্তু দ্রৌপদী খুব সুন্দরভাবে অ্যানাউন্স হয়েছিল, এই পোস্টারটা খুবই সুন্দরভাবে অ্যানাউন্স হয়েছে, কিন্তু এখন সমস্যাটা এটাই হচ্ছে যে কাদের জন্য বানাবো ছবিটা, আর কি কথা উঠবে তারপরে। হ্যাঁ, মানে এইটা বানানোর পরে যদি এইটা আমার রিয়াকশন হয়, তাহলে কাউন্টার কোয়েশ্চেন করতে পারো, তাহলে কি তুমি ভয় পেয়ে পালিয়ে যাবে? তাহলে তো আবার সেই প্রথম ইকুয়েশনটা ফেলে দিতে হবে, বহিরাগত ইকুয়েশন। এটা হচ্ছে আমাকে তো তাহলে সেই দ্রৌপদীর বাজেট হচ্ছে বিনোদিনীর থেকে 3 গুণ বেশি, স্বাভাবিকভাবে 3 গুণ বেশি। এটা তো কত কোটি বাজেট, তো আন্দাজ একটা অ্যাপ্রক্স যদি বলা হয়? দ্রৌপদী will require somewhere around 15 CR for বাংলা ফিল্ম, নাহলে করতে পারবো না। 15 কোটি টাকার মতন একটা লগ্নি, এই 15 কোটি টাকাটা কে লাগাবে? এবং তারা যদি ভয় পেয়ে যায় যে না বিনোদিনী নিয়ে এত কিছু কথা হচ্ছে, যেখানে দর্শকরা কিন্তু চাইছে এরকম ছবি। কালকে আমি যখন নজরুল তীর্থে গেলাম, হাউসফুল শো, সেখানে যেমন কলেজের ছেলেমেয়েরা আছে, সেগুলো সব ডকুমেন্ট রেখেছি আমি, তাই জন্য মানে আমি সব ভিডিও করি, আমার মুখের কথা কি সেটা। কালকে যদি আমাকে চ্যালেঞ্জ করে তুমি বলেছো কোথায়, আমি তোমাকে দিয়ে দিতে পারবো ভিডিওটা। তা হ্যাভ ভিডিওস ক্লিয়ারলি, মানে যারা বয়স জ্যেষ্ঠ মানুষ তারা বেরিয়ে কাঁদছেন, চৈতন্য লীলা নিয়ে বলছেন, গিরিশ ঘোষ নিয়ে বলছেন, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। ইয়াং জেনারেশন যখন আমি জিজ্ঞেস করছি, তারা বলছে কালার প্যালেটটা খুব সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, সাউন্ড মিক্সিং খুব ভালো হয়েছে, সেটের কথা বলছে, সাউন্ড মিক্সিং এর কথা বলছে, গ্র্যান্ডারের কথা বলছে, লুকের কথা বলছে, ফিলের কথা বলছে। আজকে আমি হলে ছাওয়া চলছে, তার পাশাপাশি বিনোদিনী চলছে। বিনোদিনীটাকে চালাতে গেলে তো ছাওয়ার মতন করতে হবে আপনাদের। আপনারা যদি বলেন যে না আমরা করবো না, বা আমরা করার চেষ্টাও করবো না, সেই চেষ্টাটা তো একমাত্র দেবী করছে, যে একটা বাঘাযতীন বানাচ্ছে, একটা কাদান বানাচ্ছে, একটা এখন রঘু ডাকাত বানাচ্ছে, বিনোদিনী বানিয়েছে। তো এই চেষ্টাটা কে করবে? এই চেষ্টাটা দেব করবে দ্রৌপদীর ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু স্ট্রেচ করারও তো একটা থাকে না জায়গা, যে এতটা স্ট্রেচ করবো। এই একটা হয় যে হ্যাঁ আমি এইটা থেকে আমি এইটা দেখতে পাচ্ছি, এটার ভবিষ্যৎ, কিন্তু সেখানে যদি মনে হয় যে না আমি বানানোর পরও এত প্রতিকূলতা আসছে, সহযোগিতা আসছে না, সহযোগিতা যেটা আমি বললাম যে পাশে দাঁড়ান ইজ নট জাস্ট আ টুইট অর আ ফেসবুক পোস্ট। বাংলা ছবির পাশে দাঁড়ান বলে আমি অপেক্ষা করে আছি, এরকমও লোক আছে যে জিজ্ঞেস করেছে যে ওটিটিতে কবে আসবে, তার মানে সে ফ্রিতে দেখতে চায় সিনেমাটা, সে 6 মাস অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু বাংলা সিনেমা দেখতে হলে যাবে না। তো বাংলা সিনেমাতে যদি হলেই না যাবে, আর তুমি যদি এই অপেক্ষাই করবে, তাহলে তো ধীরে ধীরে তো বাংলা সিনেমা কোথাও গিয়ে তো শেষ হয়ে যাবে। কিছু জিনিসের ক্ষয় কেন হয়, কিছু জিনিস শেষ হয়ে যায় কেন, সেটার কনজিউমার নেই বলে। তো আমাদের বাংলা সিনেমার কনজিউমার কারা, সেইটা আমি তো সাংবাদিকদের প্রশ্ন করতে চাই যে কাদের জন্য বাংলা সিনেমা বানানো হয়, কারা যায় দেখতে, তারা কি ওই ধরনের সিনেমা শুধু দেখতে চায়? আমি যখন হলে জিজ্ঞেস করছি যে আপনারা কি পুষ্পা দেখবেন না বিনোদিনী দেখবেন, চিৎকার করে বলছে বিনোদিনী দেখবেন। কারণ পুষ্পাটা ওরা এরকম ধরনের ছবি পাচ্ছে না বলে পুষ্পা কোথাও গিয়ে একটা ডাবড ভার্সনে ওরা দেখে খুশি হয়ে যাচ্ছে। পুষ্পা তো হিন্দি ছবিও নয়,
কেজি হিন্দি ছবি নয়, সালার হিন্দি ছবি নয়, বাহুবলী হিন্দি, এগুলো একটাও হিন্দি ছবি নয়। এটি অন্য ভাষার ছবি আমরা মানে পিলপিল করে হলে গিয়ে দেখছি। এটা তেলুগু, তামিল, মালায়ালাম ফিল্ম, কিছুটা জায়গায় কান্নাড রয়েছে, খুব কান্নাড ওরকম ভাবে এখনো করতে পারছে না, চেষ্টা করছে। কান্তারা ইজ অফকোর্স দেয়ার, বাট majorly it's a game between the Telugu, Tamil and Malayalam films. I'm happy they're part of India. But what is the psychology? যদি আমরা অ্যানালিসিস করি, বাঙালি দর্শকও তো দেখছে। যেখানে কিছুদিন আগে একটি ছবির কথা হলো যে বাঙালিরা বাংলা ছবি দেখছে না, হ্যাঁ বক্স অফিস ভালো না, ছবি চলছে না, কি নাকি মধ্যখানে একটি ঘটনা ঘটেছিল যেটা নিয়ে কলকাতা খুব ডিস্টার্ব ছিল, এবং সেটা খুবই একটা ডিস্টার্বিং ঘটনা। সেই জন্য তখন পথে প্রচুর মিছিল ইত্যাদি ইত্যাদি সবকিছু, সেই জন্য বাঙালিরা সিনেমা দেখছেন। তাই জন্য বাংলা সিনেমা এখন রিলিজ করাতে ওটা হয়, ওটা একটা সমীক্ষা বেরিয়েছে। সেম সপ্তাহে স্ত্রী 2 ধরনের কি একটা ছবি, নামটা আমি হয়তো ভুল বলছি, ওই হরার ওই জনরারই ছবি বেরিয়েছিল। রমরমিয়া কলকাতায় ব্যবসা করলো, হাউসফুল শোজ হলো। তো এরা কারা? এটা বাঙালি নয়, কারা হলে গেল দেখতে? তখন কি মিছিল চলছিল না, নাকি তারা ভুলে গেল ব্যাপারটা, নাকি হঠাৎ মনে হলো যে না আমরা হিন্দি ছবি দেখতে পারি কিন্তু বাংলা ছবি দেখবো না? সো দেন ওরা কেন গেল হলে? কারণ ওটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটার জন্য আমরা হলে গিয়ে দেখলাম। তখন বাংলা ছবি তখন ওর মনে হচ্ছে যে না আছে, এটা তো তাহলে দেখা যায় পরে ওটিটিতে। আমরা নিজেরাই তো নষ্ট করে দিয়েছি নিজেদের ইন্ডাস্ট্রিটা। ঠিক শেষের দিকে একদম আমরা মোটামুটি পুরো বিষয়টি র্যাপ আপ করতে চলেছি আর কি। লক্ষ্মীকান্তপুরে শুটিং এখনো বাকি অনেকটা না, মেজর হয়ে গেছে। আমার এই মিড মার্চে একটু বাকি আছে, কারণ এই বিনোদিনীর প্রমোশনে ঢুকলাম বলেই আমি করতে পারলাম না। আর তারপরে আমার সব অভিনেত্রীরা প্রচন্ড ব্যস্ত। পাওলি একটা হিন্দি সিরিজ করছে, বম্বেতে আছে। ঋতুদি এখন উত্তরাখণ্ডে আছে। কৌশিক দত্ত ছবি অভিনয় করছেন প্লাস পরিচালনাও করছেন। তো এদের আবার ডেটগুলোকে নিয়ে করা, সেই জন্য একটুখানি সময় লাগছে। কবে থেকে শুরু হবে, মানে কবে থেকে শুরু? মার্চ মিডের থেকে মার্চের শেষের মধ্যে শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। কেমন করে দেখছো লক্ষ্মীকান্তপুরের উপরে যদি একটু বলো, এবং কবে রিলিজের কথা ভাবছো? রিলিজটা আমার হাতে নেই, ওটা প্রযোজনা সংস্থার হাতে। তবে এই বছর আশা করা ডেফিনেটলি এই বছর। কিন্তু ছবিটাকে একটা পুরো কন্টেম্পোরারি ছবি। এখানে আবার আমার সিনেমাটোগ্রাফার হচ্ছে অয়নশীল, তো ও একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে দেখে। ওর ওয়ার্কিং স্টাইলটা খুব ডিফারেন্ট, ওর লেন্সেস, ওর ক্যামেরা, ওর এক্সিকিউশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। তাই জন্য দেখতে খুব ভালো লাগবে। ঋতুদি আর পাওলি বোধহয় প্রথমবার একসাথে দেখতে পাবে অডিয়েন্স, সেটা একটা বিশাল প্লাস পয়েন্ট, যেখানে কৌশিক দাও আছে একসাথে। তো আমার মনে হয় যে মহারথীদের মহালড়াই, তো সেইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দর্শকদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ম হবে, কারণ এরকম ধরনের অভিনেতাদের তো সবাই দেখতে চায় একসাথে, তারা কি করছে সেইটা। আর কলকাতা কন্টেম্পোরারি কলকাতা, যেমন এতদিন ধরে এবার সব বলা হলো যে ঋতু আর বানসালি এইসব বলা হলো, তো এবার লক্ষ্মীকান্তপুরে তো আমি কন্টেম্পোরারি কলকাতা গেছি, তাহলে কি আমি হাইব্রিড বাসু হয়ে যাব, অনুরাগ বাসু? জানি না, হতে পারে। বাট দিস ইজ কন্টেম্পোরারি ক্যালকাটা। গল্পটা বলা যাবে কি, যতটুকু বলা যায়? গল্পটা তো খুব সিম্পল গল্প। 3 জন কাজের লোক বা আয়া, তাদের চোখে কলকাতা। আচ্ছা। তাই জন্য লক্ষ্মীকান্তপুর, তারা লক্ষ্মীকান্তপুরে থাকে, লক্ষ্মীকান্তপুর থেকে তারা কলকাতায় আসে, এবং কলকাতায় এসে 3টে পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক, তাদের আন্ডারস্ট্যান্ডিং, সেইটা নিয়ে সিনেমাটা। তো সমাজ এবং সামাজিক পরিকাঠামো নিয়ে সিনেমা, কিন্তু ডকুমেন্টারি নয়, এন্টারটেইনিং, ইমোশনাল। আর এখনকার গল্প তো যাদের মনে হচ্ছে যে না রামকমল শুধু লার্জ দেন লাইফ আর মানে কল্পনার জগতে বিরাজ করে, সেখান থেকে পুরোটাই ডিভিয়েশন হয়ে গিয়ে একটি নতুন স্বাদের ছবি। দর্শকদের একটা কথা বলা আছে, যখন এই ইন্টারভিউয়ের শুরুতে আমি যখন কথা বলছিলাম, তখন অনেকবারই রামকমল বলেছে যে আমার অনেক কিছু বলার আছে। শুধু কিছু বলার, এই অনেক কিছু যদি বলতে হয়, আমি তোমার উপরে চাচ্ছি, তোমার কি বলার আছে তুমি যদি বলো। অনেক কিছু কি সবই তো বলে দিলাম, যা যা বলার আছে, শুধু সব প্রশ্ন খুব সুন্দর করে করলে।
এইটুকুই বলার আছে আমার সবার কাছে, যে আমাদের গল্পের তো অভাব নেই, এত গল্প, এত সুন্দর সুন্দর গল্প পড়ে আছে যেগুলোকে আমরা ব্যবহার করছি না। সেই গল্পগুলোকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমরা হয়তো কোথাও গিয়ে বাংলা সিনেমাকে আবার একটু অন্য ধারার স্বাদ, অন্য ধরনের সিনেমা দিতে পারি। আর যেটা লাগবে সেটা হচ্ছে যে মানে জাস্ট বলার খাতিরে না বলে যে আমরা সবাই এক, আমরা ইউনিটি, আমরা ওই তাই, একটু যদি সেটা কাজে প্রতিফলিত হয় তাহলে আমি খুব খুশি হই। মানে অনেকে বলে না যে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ইয়োর ওয়ার্ডস, তো সেইটা যদি একটুখানি মানুষজন মেনে চলে তাহলে আর কোনো সমস্যাই থাকে না। মানে আমি তোমার পাশে দাঁড়াচ্ছি, তুমি আমার পাশে দাঁড়াচ্ছ, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ভাষা, আমাদের সিনেমাটাকে বাঁচাচ্ছি, যেটা কিন্তু সব রাজ্যে হচ্ছে। একটা মারাঠিতে হচ্ছে, একটা তামিলে হচ্ছে, একটা তেলেগুতে হচ্ছে, একটা মালায়ালামে হচ্ছে। একে অপরের পাশে লিটারালি দাঁড়ানো, মানে শুধু কথা বলার জন্য নয়। সেইটা যদি হয় তাহলে একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে এবং ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করবে। আমি যেহেতু নিজে বাঙালি, সে আমি শীতকালের পাখি হই না কেন, কিন্তু কোথাও গিয়ে সেই পাখি তো ভেতরে রবীন্দ্রসঙ্গীতই গায়। ঠিক। আমরা এই পুরো আড্ডাটা এই কারণে করলাম আর কি, সেটা হচ্ছে যে প্রথমত আমরা একটু বিনোদিনী সাফল্য আমরা সেলিব্রেট করলাম, এবং রামকমল এই যে বারবার বলা হয় যে বহিরাগত বা বহিরাগত তকমা দেওয়া, সেটা অনেকটাই জানলাম আর কি। সত্যিকারে কি তিনি বহিরাগত, না তিনি একটি ওই শীতের পাখি কিংবা একটি সিনেমা করেই তারপর গায়েব, টাটা গুড বাই যেটা থাকে আর কি, সেটা একেবারেই নয়, সেটা জানলাম। আর একটা বিষয় যেটা রামকমলের থেকে আমরা শিখলাম, এবং সেটা আপনাদের কাছেও যায়, বাংলা ছবি শুধু পাশে দাঁড়ানোর জন্য নয়, পাশে শুয়ে পড়ার জন্যও নয়, বাংলা ছবি সিনেমা হলে এসে সিনেমার মতো করে সিনেমাটা দেখার জন্য। আমি শুভঙ্কর, আমার সঙ্গে ক্যামেরায় অরিত্র এবং সুমরি। থ্যাংক ইউ।